হ্যালো বন্ধুরা, সোনা কথায় সবাইকে সুস্বাগতম। কেমন আছো সবাই? আসলাম বেশ কয়েকদিন বাদে তোমাদের সাথে দারুণ একটি ঘটনা শেয়ার করতে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। তাহলে চলো, বেশি কথা বলবো না। আজকে সবার প্রথমে তোমাদের ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা আর মিষ্টি ফ্রুটস কেকের অনেক অনেক শুভেচ্ছা রইলো। কারণ ফ্রুটস কেক আমার খুব ফেভারিট। আমি সারা বছর কোথাও থেকে না কোথাও থেকে সংগ্রহ করে খাই, কারণ কেক আমার খুব পছন্দের জিনিস। আর কালকে সেই কেকেরই দিন, তার জন্য তোমাদের সবাইকে ফ্রুটস কেকের জন্য অনেক অনেক ভালোবাসা আর মিষ্টি মিষ্টি মুখের আজকে শুভেচ্ছা জানিয়ে ঘটনায় যাচ্ছি। তো চলো, কালকে আমাদের বড়দিন, কালকে যীশু খ্রিস্টের জন্মদিন। আর কালকের দিনটা তোমরা সবাই খুব 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 আনন্দ করো, সাবধানে থেকো, ভালো থেকো। তাহলে চলো ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমাদের অংশুমান দত্ত পাঠায়। অংশুমানের বাড়ি হচ্ছে দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগনায় দত্তপুকুরে। অংশুমান বলে, দিদি ভাই, আপনার আমি বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেল, যেটা আপনার মেন চ্যানেল, সেই চ্যানেলে আমি শুনেছিলাম যে দত্তপুকুর নামক একটি জায়গায় আপনার একটি বাড়ি ছিল। আর পরে আমি অনেকবার ঘটনা শোনার পর, রিসার্চ করার পর, কমেন্ট করার পর আমি জানতে পারি অ্যাকচুয়ালি দত্তপুকুরে আপনার বাড়ি, মানে যেই দত্তপুকুর আমি থাকি উত্তর চব্বিশ পরগনার বারাসাত লাইনে, আপনি সেই দত্তপুকুরেই একটা সময় থাকতেন। তবে শুনে খুব গর্বিত বোধ হচ্ছে যে দিদিভাইকে এত ভালোবাসি, দিদিভাইয়ের ঘটনা শুনি। সেই দিদিভাই কোনো একদিন দত্তপুকুরে ছিল, কিন্তু তখন আমি জানতাম না। হ্যাঁ ভাই, তুমি যেখানে থাকো দত্তপুকুরে, আমি সেই বারাসাত দত্তপুকুরের কথাই বলছি। আচ্ছা, এবার আমি ঘটনাটা বলি। ভাই অংশুমান বলে, দিদি ভাই, আপনার যেরকম অ্যাকচুয়ালি অভিজ্ঞতা হয়েছে এই দত্তপুকুরে, যে আপনার ভূতের বাড়ি আপনি নাম দিয়েছেন, ঠিক আমাদের কাকার মেয়ে, মানে আমার বোন, ওর বিয়ের সময় একটি, মানে বিয়ের সময় বলাটা ভুল হবে, বিয়ে দেবে বলেই একটা জায়গা কিনেছিল দত্তপুকুরেই। বলছে সেই জায়গাটা কেনার পর থেকে, মানে একটা বাগান বাড়ি টাইপের একটা ছোট্ট ঘর করা ছিল, টিনের ঘর, মানে ওখানে মানুষ বসবাস করার মতো না। মানে ওই হয়তো কটা চেয়ার রয়েছে, কেউ হয়তো গেল, বাগান বাড়ি মতো তো, একটু হয়তো পিকনিক টিকনিক করলো, দুটো চেয়ার হয়তো ওখানে রেখে দিল, বা ধরো একটু বসার কিছু জিনিসপত্র বা একটা কোনো কিছু, এরকম ছোট, মানুষ থাকার মতো সেরকম ব্যবস্থা না, আর সেই রকমও না। তো যাই হোক, ঘটনাটা ঘটে যখন আমার কাকার মেয়ের বিয়ে ঠিক হয়। কাকা বলল যে ওই জমিটা বেচে দেবো। ওটা কাকা ওটা কিনেছিল কিছুদিন আগে, 1.5-2 বছর আগে, মানে বোনের বিয়ের। এবার দেখো, বিয়ে কখন কার হবে সেটা তো বলা যায় না। কাকার মেয়ের মানে দেখাশোনা চলছিল বোনের, কিন্তু কে জানতো যে ওই জমিটা কেনার 2 বছরের মধ্যেই কাকার মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। যাই হোক, কাকা তখন বলল যে ওর তো বিয়েটা ঠিক হয়ে গেছে, জমিটা তো কিনেছিলাম ওর জন্যই। কাকার যেহেতু একটাই মেয়ে, কাকা ভেবেছিল যাতে বিয়ে দিতে অসুবিধা না হয় একটা জমি কিনে রাখি, যখন বিয়ে হবে হবে, দিনে দিনে মাটি কিনে রাখলে মাটির তো একটা দাম হবে। তো বিয়েটা 1.5 বছরের মধ্যে পাকা হয়ে গেছে। আর পছন্দ হয়েছে পাত্রপক্ষ থেকে আর পাত্রীপক্ষ, দুই বাড়ি থেকেই ওদের খুব পছন্দ হয়েছে, আর একদম বিয়ে হবে কনফার্ম। তো কাকা বলছে যে ওই জমিটা বিক্রি করব বলে যখন থেকে বাড়িতে একটা উঠে, মানে আমরা যেরকম বাড়িতে একটা আলোচনা করি সবার মধ্যে যে এইটা করব, বা আগামী দিন জানো তো এটা করতে হবে, একটা নিজেদের মত আদান প্রদান করা, সেরকম বাড়িতে যখন আমরা জমিটা নিয়ে কথা বলছি যে না, এবার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এবার জমিটা বিক্রি করে দিই, মেয়েটার বিয়ে তো হবে। এবার যেহেতু কাকার কিন্তু অবস্থা খারাপ না, কাকার কিন্তু প্রচুর আছে, কিন্তু কাকা তবুও ভাবে যে যদি এই জমিটা আমি বিক্রি করে দিয়ে
যদি আমি আমার মেয়ের জন্য আরও এক্সট্রা অর্ডিনারিভাবে আমি যদি খরচা করতে পারি, যদি আরও 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 বেশি এক্সপেন্সিভ বিয়েটা হয়। এবার যেহেতু উনি মানে কাকা পাড়ায় সবাই খুব ভালোবাসতেন, পাড়ার প্রচুর লোকজনকে কাকার যেহেতু উনি নেমন্তন্ন করতে হবে, কাকা মানে এক একটা প্লেট করেছিল প্রায় 2500-3000 টাকার প্লেট। হ্যাঁ, মানে খুব মানে মানে বলে না লাক্সারি যেরকম বিয়ে হয়, মানে সেরকম কাকার ইচ্ছে ছিল যে আমার মেয়ের যেন লাক্সারিভাবে সেরকমই বিয়েটা হয়। আর সেই রকমভাবে বিয়েটা সত্যি কথা বলতে দেবে বলে আহ, ওই জমিটা বিক্রি করার আপ্রাণ চেষ্টা করে। কাকা বলছে, আমি নানা প্রান্তে ছুটেছি ওই জমির জন্য, ওই জমি বিক্রি আর হয় না, ওই জমি কেউ কেনে না। কারণ আমি তো কিছু জানি না ওই জমির বিষয়। যখন জমি বিক্রি করতে যাব তখন ওইখানে আশেপাশের লোক আমাকে একদিন ধরলো। সন্ধ্যাবেলা আমি জমি দেখে, আমার সাথে দুজন ছিল, মানে আমার দুই বন্ধু, ওদেরকে আমি জমিটা দেখার জন্য বলেছি যে তোরাও এরকম পার্টি দেখ, আমি কিছু টাকা দেবো। দেখো বিনা পয়সা তো কেউ খাটবে না, আর ওদেরও তো সময়ের একটা মূল্য আছে, বন্ধু আমার কি আছে। যাই হোক, তারপর যখন আমরা ওখান থেকে ফিরছি আমার দুই বন্ধু আর আমি, তখন হঠাৎ করে মানে একজন ধরলো, একজন ধরে বলছে যে শোনেন দাদা, আপনার নাকি এই জমিটা বিক্রি করার চেষ্টা করছেন। আমরা বললাম যে হ্যাঁ, আমার জমি আমি চেষ্টা করছি, মানে আমার জমি আমি বিক্রি করব। তথা আপনি এরকম করে বলছেন কেন বুঝলাম না। তখন বলছে দেখুন, আপনার এই জমি কেউ কিনবে না, বুঝেছেন? আপনি যখন জমিটা কিনেছেন আশেপাশের লোককে তো একটু জিজ্ঞেসও করেননি। আমি বললাম না, যার কাছ থেকে কিনেছি সে আমার বন্ধু, খুব ভালো, আমি আশেপাশের লোকের কাছে কি জিজ্ঞেস করবো? আমি কি মেয়ের বিয়ে দিতে যাচ্ছি নাকি যে ছেলে কেমন, ছেলের বাড়ি কেমন, ছেলের ব্যাকগ্রাউন্ড কেমন খোঁজ নেব? জমি কিনছি তো। তখন বলছে জানেন দাদা, আপনি কিনেছেন তো ভালো, আপনার এই জমি কত খারাপ জমি জানেন? আপনি কাউকে বিক্রি করতে পারবেন না এই জমি, আপনার এই জমি বিক্রি হবে না। তখন না আমি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। বিক্রি হবে না মানে? আমার জমি বিক্রি হবে না? ভাই আমাদের জানায়, দিদি ভাই, আমার কাকা অদ্ভুতভাবে পাড়ার লোকের মুখের কথা শুনে খুব আশ্চর্য হয়। উনি ভাবেন জমি কিনলাম আমি, জমি কিনবো এর জন্য লোকের কাছে জিজ্ঞেস করতে হবে। সত্যি ওনার এরকম কোনো অভিপ্রায় ছিল না, ওনার জানাও ছিল না যে কি এই বিষয় কি হতে পারে। যাই হোক, উনি সেই কথা কানেও দেননি, কারণ উনি মেয়ের বিয়ের জন্যই জমিটা কিনেছিলেন। আর সত্যি কথা বলতে মেয়ের বিয়ে যখন অলরেডি কমপ্লিট হয়ে এসছে, যে শুধু বিয়েটা বাকি, কথাবার্তা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে, তখন উনি মনে ভাবলেন না, যাই হয়ে যাক জমি আমাকে বিক্রি করতেই হবে। তো কথা মতো কাজ, উনি পার্টি নিয়ে আসেন, পাড়ার লোক পার্টি কিন্তু ভাঙিয়ে দেয়। পার্টি নিয়ে আসেন, পার্টি ভাঙিয়ে দেয়। পাড়ার লোকের কি প্রবলেম, কি অবজেকশন, এটা কিছুই জানা যায় না, কিন্তু বলে যে আপনি এই জায়গাটা বিক্রি করছেন, আপনি হয়তো জেনে বুঝে কিনেননি, এই জায়গাটায় খারাপ কিছু আছে। কিন্তু খারাপ কি আছে সেটা কিন্তু কেউ বলে না, খারাপ কি আছে, কিন্তু বলে খারাপ কিছু আছে এখানে, আপনি বিক্রি করতে পারবেন না, আপনার বন্ধু আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। তো কাকা তখন সেই বন্ধু যার কাছ থেকে জমিটা নেয়, বা কাকার খুব খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ছোটোবেলায় শৈশব থেকে একসঙ্গে পড়াশোনা, তো তার সাথে যোগাযোগ করে, করে তাকে জিজ্ঞেস করতে, সে বলে যে না, এরকম তো কোনো কিছু আমার তো জানা নেই, যে কেন জমি আমি যদি কোনো খারাপ হতো কিছু, তাহলে পরে সেই জমি আমি তোকে দিতাম। এইসব লোকের কথা তুই শুনছিস। তখন বললো দেখ, অ্যাকচুয়ালি হতে পারে লোকেই তোকে বিক্রি করতে দেবে না, জায়গাটা অনেক সময় হয়তো পাড়ার লোক নেবার জন্য তোকে এইসব মিথ্যে মিথ্যে কথা বলছে। তখন কাকা বলল ঠিক আছে। আমাদের ভাই অংশুমান বলে, দিদি ভাই এগুলো আমার বাবার মুখ থেকে শোনা, মানে আমার বাবা তো বড়, কাকা বাবাকে বলেছে যে দাদা এই ব্যাপার। তো আমার বাবা বাড়িতে এই কথাগুলো জানিয়েছিলেন। যাই হোক, তারপর আমার বাবা পাড়ার লোককে বললো তাহলে একটা কাজ করুন,
আমার তো টাকার খুব প্রয়োজন, সামনে মেয়ের বিয়ে, আপনি এটা নিয়ে নেন, জমিটা নিয়ে নেন। এবার খুব কম দাম ওরা দিচ্ছিল বাবাকে। তো পাড়ার লোক নেবে না, কম দামে নেবে, কিন্তু বাইরের লোককে বিক্রি করতে দেবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তখন আমার বাবা বলল যে না থাক, আমি বিক্রি করব না। ধরো একটা জায়গা যদি 5 লাখ টাকা দিয়ে কেনে, সেটা বাইরের লোককে সে 8 লাখ টাকা 7 লাখ টাকায় বিক্রি করতে পারছে, পার্টি হচ্ছে, কিন্তু পাড়ার লোক বিক্রি করতে দিচ্ছে না। কিন্তু পাড়ার লোককে যখন বলছে 5 লাখ দিয়ে কিনেছি, তুমি তো আমার কাগজপত্র দেখলে বুঝতেই পারবে, 5 লাখ দিয়ে কিনেছি, তোমরা 6 লাখ টাকা দাও, 1 লাখ টাকা তো আমি লাভ করবো 1.5 বছরে। আচ্ছা তোমরা আমাকে 5,75,000 দাও, 75,000 তো আমি লাভ করব, তাও দেবে না, তাও দেবে না। 5 লাখের নিচে দাম দিচ্ছে, বলছে এই জমি তো ভূত আছে, আপনি তো বাইরেও বিক্রি করতে পারবেন না, আপনাকে বিক্রি করতে হলে এই মুহূর্তে আপনি একত্রভাবে টাকাটা পাচ্ছেন, আপনি 4 লাখ টাকা নেন। কেউ 4,25,000 এরম দাম দিচ্ছে। মানে মানুষ ভাবো কতটা সুবিধাবাদী, ভাবো। হ্যাঁ, তো ঠিক আছে, কিছু মানুষ হয় এই রকম। তো কাকা বললো আমি এই জমি বিক্রি করব না, জমি আমার থাক, যাই হয়ে যাক, জমি থাক, বেচবো না। একজনের সাথে পাড়ায়, উনি একটুখানি ওখানে প্রধান প্রধান টাইপের, ওনারই অ্যাকচুয়ালি মতলবটা ছিল জমিটা নেওয়ার, যেহেতু উনি আমার কাকা দেয়নি, ওনার খুব রাগ হয়, খুব রাগ করেন উনি। তাতে কাকাকে বলে দেখি তুমি এই জমি কি করে বিক্রি করতে পারো। কাকা তখন চ্যালেঞ্জ করে, ঠিক আছে আমি মেয়ের বিয়েটা দিয়ে উঠি, 1 বছরের মাথায় আমি জমিটা বেচে দেবো। সব থেকে বড় কথা, ওই জমিতে কোনো কিছু ছিল না, এটা শিওর, ঠিক আছে, এটা শিওর। কেন বাবা বাবা বলে যে কাকাকে যে জমিটা দিয়েছে তাকে আমার বাবাও চেনে, সে সেই রকম লোক না, একই সব বন্ধু বান্ধব, একই গ্রুপের, হতেই পারে না। সব থেকে বড় কথা বলছে ওই জমিটায় কেউ ক্ষতি করে দেয়, যেহেতু জমিটা কেউ নিতে পারিনি, চ্যালেঞ্জ করে যে কাকা আমি জমিটা বিক্রি করে দেবো মেয়ের বিয়ের পর। মেয়ের বিয়ে হতে হতেই ওই জমিটায় ওই প্রধান বা ওখানের কোনো স্থানীয় লোক বা কাউকে দিয়ে জমিটা পুরো খারাপ করে দেয়। জমি, সত্যি কথা বলতে, বলে যে ঠিক আছে ওই জমি আমি বিক্রি করব না। কাকা মানে কাকা যখন বোনের বিয়ে হয়ে যায়, মানে মেয়ের বিয়ের পর কাকা বলে ওই জমিটা আমি বিক্রি করব না, ওই জমিটায় আমি বাড়ি করব, বাড়ি করে আমি দুটো ভাড়া বসিয়ে দেবো, আমি তো যেতে আসতে পারি না, যারা ভাড়া থাকবে তারা দেখাশোনা করবে তাদের জন্য। ভালো কথা, ভালো কথা। এইবার হয় কি, ওই জমিতে যখন বাড়ি তৈরি হয়, মিস্ত্রিরা বলছে রাতের বেলা মিস্ত্রিরা ওখানে থেকে বাড়িটা করছিল, দোতলা বাড়ি, নিচে 2টো রুম, উপরে 2টো রুম, উপরে মানে একটা তোমার সেপারেট বাথরুম, তারপর তোমার কিচেন, নিচেও সেম, মানে যাকেই ঘর ভাড়া দিক না কেন 2টো করে রুম নিতে হবে, ঠিক আছে। উপরেও বাথরুম কিচেন রয়েছে, নিচেও বাথরুম কিচেন আছে। ভালো কথা। বলছে মানে অদ্ভুতভাবে যারা বাড়ি করছিল তারা বাড়িতে থাকতো, ফলে রাতের বেলা অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন দেয়ালের মধ্যে কেউ ঘুষি মারছে, কেউ ঢিল মারছে, তারপরে মানে বালি সিমেন্ট চুরি হয়ে যেত। এবার সবাই ভাবতো চুরি হচ্ছে, কাকা কি করলো, পুরো বাইরেটা পুরো বড় করে উঁচু করে পাঁচিল দিয়ে দিল। কাকা রাগে, মানে কাকা মেয়ের বিয়ে দিয়ে কিন্তু প্রায় নিঃস্ব, কিন্তু ওই যে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, নিঃস্ব হয়ে যাক তাও কোনো অসুবিধা নেই, কিন্তু কাকা এগুলো করবেই, কাকা করবেই। কাকা বড় করে পাঁচিল তুলে দেয় রাগে। এইবার পাঁচিল তোলা, ভিতর দিয়ে লক করা, ভিতরে যে হেড মিস্ত্রি আছে তার কাছে চাবি রয়েছে, তাহলে পারে মাল কোথায় চুরি হচ্ছে, কি করে চুরি হচ্ছে, জিনিস কিন্তু চুরি হচ্ছে, ঠিক আছে। এবার কাকা ভাবলো ঠিক আছে, যখন মিস্ত্রি রেখেও চুরি হচ্ছে তাহলে আমি থাকবো। কাকা নিজে থাকলো। কাকার যে বন্ধুর কাছ দিয়ে জমিটা কেনা, সেও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, যেহেতু উনি কাকার বন্ধু। এবার পাড়ার লোক বলেছে ভূত আছে, বিক্রি করতে দেয়নি এই কারণে। এবার সে বন্ধুও কি করতো, ওখানে এসে থাকতো, তারপরেও জিনিস চুরি হতো।
এবার ভাবলো সিসিটিভি ক্যামেরা লাগাবো, দেখি কার এত বড় ক্ষমতা যে গেট পুরো চারপাশে ঘেরা পাঁচিল ধোয়া, এর মধ্যে দিয়ে জিনিস নিয়ে যাচ্ছে। কি করলো, সুন্দর করে মানে পুরো লক করে দিল, ঠিক আছে। আর সিসিটিভি চারিপাশে সিসিটিভি দিয়ে লক করে দিল, মানে একটা যদি পাখিও উড়ে যায় সিসিটিভিতে ক্যামেরা বন্দি হবে। ওকে, দেখছে অদ্ভুতভাবে বালি, পাথর, সিমেন্ট সব চুরি হচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও চুরি হচ্ছে, কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না, কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু চুরি হচ্ছে। বলছে কি করে হয় এগুলো? এবার কাকা তখন বলছে কি, মানে অদ্ভুত ব্যাপার, ভাবো মানে কত কিছু হয় মানুষের সাথে। আমাদের অংশুমান ভাই বলে, দিদি ভাই আমার কাকা শেষে যে জীবনে কোনো দিন মানে ওই টুকটাক এইসব বিশ্বাস করেনি, সে এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের মানে ঠিকানা পায় হচ্ছে ওই যার কাছে জমিটা কেনে, উনি বলে যে এত কিছু হচ্ছে, তুই একবার চল তো। যখন তান্ত্রিকের বাড়ি যায় তখন কাকাকে দেখে বলছে, কিরে কি হয়েছে বল, বস ওখানে বস। তুই না জীবনে কোনোদিন প্রতিজ্ঞা করেছিলিস তান্ত্রিক ওঝা এদের কাছে আসবি না, কিরে হঠাৎ আমার কাছে আসতে হলো? সে তান্ত্রিক বলছে। তখন কাকা বলছে, বাবা আমি ওরকম কোনো পরিস্থিতিতে পড়িনি, তাই বলেছিলাম, আজকে পড়ে আপনার দৌড়ে এসছি, আপনি আমাকে একটু উপায় বের করে উদ্ধার করেন, নালে আমি পুরো সর্বশান্ত শেষ হয়ে যাব। তখন তিনি বলেন যে আমি কাজ করে দেবো, কয়েক লক্ষ টাকা দিতে হবে, বল পারবি? তোর জমির মূল্য অনেক, ঠিক আছে আমি কাজ তো করে দেবো, কিন্তু 1,10,000 টাকা নেবো, দিতে পারবি? তো উনি শুনে তো অবাক, কারণ আমার বাবা যে মানে বলে যে আমার ভাই তো এইসব কোনোদিন পছন্দই করতো না, মানে কাকার কথা বলে, আর তার মধ্যে এত টাকা, সবেও মেয়ে বিয়ে দিয়ে সবে উঠেছে, তার মধ্যে জিদে পড়ে ওই বাড়ির ঘিরে ঠিরে নিয়ে ইট পাথর সিমেন্ট লোক লাগিয়ে মিস্ত্রি লাগিয়ে করছে, 1,00,000 টাকাও কোথা দিয়ে দেবে? তখন সে আমার বাবার কাছ দিয়ে, অংশুমান ভাই বলছে যেহেতু আমার বাবা বড়, তখন আমার বাবার কাছ দিয়ে সাহায্য চায়, দাদা আমি এরকম কাজ করব, আমাকে কিছু টাকা তুই দিবি, আর নাহলে পরে আমি বাড়িটা করতে পারবো না, এখানে লোক আমায় করতে দেবে না। তখন আমার বাবা বলে ঠিক আছে আমি দেব, আর কোন তান্ত্রিকের কাছ দিয়ে কাজ করাচ্ছিস আমি তোর সাথে যাব। তো আমার বাবা যায়, কারণ আমার কাকা একটুখানি খুব বোকা ধরনের, যাতে ওনাকে কেউ ঠকাতে না পারে তার জন্য। এবার যখন যায় তখন গিয়ে দেখছে যে ওই তান্ত্রিক আমার বাবাকে দেখে একটু কিন্তু কিন্তু বোধ করছেন। তখন বলছে যে কি হয়েছে, তুমি এরকম কিন্তু কিন্তু বোধ করছো? তখন বলছে যে না এমনি। কে? তুই তো বলেছিলিস টাকা নিয়ে আসবি কাজ করাবি, এ কাকে এনেছিস, কে এইটা? তখন বলছে আমার দাদা হয়। কাকা বলেছে এটা আমার দাদা, বড়দা। বলছে কি হয়েছে বড়দার? আমার বাবা কিন্তু চুপচাপ, অংশুমান বলছে আমার বাবা চুপচাপ বসে রয়েছে, কোনো কথা বলছে না। তখন ওই বাবা বলছেন আমার বাবাকে, কি হয়েছে বেটা बोल। तখন বলছে बाबा कुछ तो नहीं हुआ है, मेरा भाई का ऐसा ऐसा प्रॉब्लम है, आप तो सब कुछ सुन लिए हो और इतना ज़्यादा मांग रहे हो, इसलिए आए हुए आपके पास आया हूँ, कुछ कम करिए। তখন সেই বাবা বলছে না কম তো হবে না বেটা, যদি কাজ করাও তাহলে পরে 1,10,000 টাকাই লাগবে, এর কমে তো আমি কাজ করব না, আমার কাছে কাজ করতে গেলে একটু ज़्यादा টাকা লাগে, কাজ হয়ে যাবে। বলছে যদি কাজ না হয়? বলছে কাজ হোগা, तुम लोग करोगे तो কাজ হোগা। যাই হোক, তো বাবা তখন বলেছে কাকাকে যে ভাই একটু বাইরে কথা বলবো চল। বাইরে এসছে কাকা, বুঝতে পারিনি, বাবা কিন্তু বুঝেছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে বাবা বুঝেছে। তখন বলল তুই একটা কাজ কর, ওই জমিটা তুই বিক্রি করবি বলছিস, কত দামে বিক্রি করবি বল। তখন বলছে তুই তো জানিস বর্দা কি অবস্থা, আমার মেয়ে সবে বিয়ে দিলাম, তারপরে এই জমি জায়গার মালপত্র মিস্ত্রি সব
করে আমার প্রচুর টাকা বেরিয়ে গেছে, আমি না পারবো না 1,10,000 টাকা দিতে, 10-20 হাজার টাকা হলে আমি পারতাম, 1 লাখ কোথা দিয়ে দেবো, আমি পারবো না। তখন আমার বাবা মানে অংশুমান ভাইয়ের বাবা বলে, যদি ধর জায়গাটা আমি নেবো কতই দিবি? তখন বলছে, দাদা আমি তো 5,000-এ কিনেছি, তুই আমাকে 5 লাখে কিনেছি, সরি আমি তো জায়গাটা 5 লাখে কিনেছি, তুই আমাকে 6 লাখ দে, আমি দিয়ে দেবো। এইদিকে ওইদিকে 1 লাখ টাকা মতো খরচা হয়েছে মিস্ত্রি আর মালপত্র, ওই টাকাটা নয়, মানে আমি তোর কাছ দিয়ে চাইছি, ধর ঠিক আছে জমির, তুই তো ওগুলো করবি। তখন আমার বাবা বলল, ঠিক আছে আমি তোর জমি, তোকে আমি 7 লাখ টাকা দেবো, 7 লাখ টাকা, তুই জমিটা আমাকে দিয়ে দে। তখন যার কাছ দিয়ে জমিটা কিনেছে সেই বন্ধু বলছে যে তুই নিবি, মানে আমার বাবাকেও তো সে চেনে, বন্ধু বান্ধবী। তখন বলছে তুই নিবি দাদা, কিন্তু তুই তো এখানে বাড়ি করতে পারবি না, তুই নিবি যে কি হবে, কি করবি নিয়ে? তখন বলছে বাড়ি করতে পারি না পারি আমি নেব। সে অনেকবার বাবাকে না করে, মানে বাধা দিতে থাকে। তখন আমার বাবা বলে, অ্যাকচুয়ালি জমিতে না কিছু ছিলই না, ওই জমিতে কোনো কিছুই ছিল না, এটা হচ্ছে কারসাজি ছিল। ওই জমিটা কিছু পাড়ার লোককে বলিয়ে জমিটা ভেবেছিল যে তনিক আমার কাকা খুব বোকা বলদ, আমার কাকার কাছ থেকে যে জমিটা বিক্রি করেছে 5 লাখে, সে 5 লাখে জমিটা আবার কিনে নেবে। টাকাটা খাটিয়ে নিল 5 লাখ দিয়ে, 2 বছর আবার 5 লাখ দিয়ে কিনে বেশি দামে সেই জমিটা আবার বিক্রি করে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে তার মানে মনের কথা ছিল, যেটা পরে সেই জমি যে কিনেছিল বন্ধু, সে কিন্তু ধরা পড়ে। তখন সে স্বীকার করে যে আমি যখন জমিটা বিক্রি করেছিলাম, আমরা তো এইসব কাজ করি, আমাদের তার আগে একটা কাজের একটা ঘোটালা হয়ে গেছিল জমির, দুজন টাকা পেতো 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা তোলার জন্য তার বন্ধুর সাথে মানে আমার কাকার সাথে এরকম একটা গেম প্ল্যানিং করেছিল। আর যে পাড়ার লোক 2-3-4জন সামনে আসতো, সেইগুলো ওনারই লোক সাজানো। ভাবতে পারছো দুনিয়াটা কোথায় ভাই? আমি এসব শুনি। আর ওই তান্ত্রিক যে টাকা চাইছিল, ওখানেও ওই যে জমি বিক্রি করেছে তার ওখানেও হাত ছিল। ওই তান্ত্রিকের কাছে গিয়ে কোনো কাজই হতো না, আবার ফের করতে হতো, আবার টাকা নিত। এই হচ্ছে গল্প। ভাবো শুধু দুনিয়ায় আমরা কোথায় বসে আছি। প্রথম আমাদের কমেন্ট করেছো সোনা কথায় আয়ান হালদার, তারপরে মৌমিতা দাস, তারপর কমেন্ট করেছো নেহা মাইতি, নীলু মজুমদার, তারপরে বৃষ্টি ঘোষ, তারপরে কমেন্ট করেছো অভি মিম, কমেন্ট করেছো মিম, তারপর কমেন্ট করেছো সাগরিকা বসু দমদম থেকে, আমাদের বৃষ্টি সিঙ্গুর থেকে যার বাড়ি আমি গিয়েছিলাম সেই ছোট্ট মেয়েটি কমেন্ট করেছে, তারপর রিনা চক্রবর্তী, আচ্ছা তারপরে পিয়ালি, আমাদের নীলিমা সিংহ, সবাই মোটামুটি জানিয়েছে। আচ্ছা তারপরে কমেন্ট করেছো সত্যজিৎ বেরা, আচ্ছা সত্যজিৎ বেরা দিদি আমি ঝাড়গ্রাম থেকে দেখছি। আচ্ছা পিন্টু ঘোষ, তারপরে বেবি ঘোষ বলেছো বহরমপুর থেকে। আচ্ছা মৌয়া পল বলেছো বাগবাজার থেকে মৌয়া পল। আচ্ছা তারপর সুস্মিতা মণ্ডল দীঘা থেকে, বাহ গেলে পরে দেখা করবো, হ্যাঁ সুস্মিতা দিদিভাই। এবং হিন্দু হেসেল, তারপরে মণিমালা মণ্ডল ঘাটাল থেকে, পুলক চক্রবর্তী জয়নগর থেকে জানি আমি। আচ্ছা তারপরে স্বপ্না দে, তারপরে ঈশান প্রো ম্যাক্স বলেছো হাতিবাগান থেকে। আচ্ছা টুকু, আচ্ছা তারপরে সোনার ঋদ্ধি ব্লগ, আচ্ছা রিনা চক্রবর্তী দিদিভাই, কৃষ্ণাধারা সন্তুর দুনিয়া মধ্যমগ্রাম থেকে, রূপসা শেঠ দিদি তোমাকে খুব 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 সুন্দর লাগছে, আমি হাওড়া থেকে শুনছি। আচ্ছা সুস্মিতা মণ্ডল বলেছো আমার মিষ্টি মা, অনেকগুলো লাভ দিয়েছো। রাজা মল্লিক বলেছো আমি চেতলা থেকে। আচ্ছা তারপরে সুনিতা চন্দ্র বলেছো আমি টালিগঞ্জ থেকে, রূপা দে বলেছো আমি নবদ্বীপ থেকে, তমাল বলেছো
তমাল, চন্দনা, দীপান্বিতা, নিউ টাউন, কলকাতা থেকে। আচ্ছা, সবাই মিলে দেখছো, খুব ভালো লাগলো। আচ্ছা, তারপরে আমাদের আব্দুল হক ভাই, প্রদীপ দাস, এসদেব রয়। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো সুজাতা দাস, দিল্লি থেকে শুনছি বনু, ঘটনাটা দারুণ লাগলো। আচ্ছা দিদিভাই। তারপর প্যান্থার গেমিং বয়টি, জানি উনি তো আসামে থাকেন। চৈতালি রয়, তারপরে রুবি, তারপর কমেন্ট করেছো পিয়ালি ভারদ্বাজ সোনামুখী থেকে। আচ্ছা, এস দেব, এস বিবিএস, এস ডিএসএসবি ফ্যামিলি। তারপরে কমেন্ট করেছো ডালি দেবনাথ দত্ত চ্যানেল, উমা ঘোষ, সুনিতা চন্দ্রা, বাবন সাহা, শোভা ভৌমিক ছত্তিশগড় থেকে। আচ্ছা, সোমা আমাদের চন্দননগর থেকে। কাজল সাহা, দিদিভাই আমি টালিগঞ্জ থেকে শুনছি। আজ আমি কিছু কাজ করে কম্বলের কম্বলে শুয়ে ছিলাম, তারপর খেলাম, তারপর এখন শুনছি। আচ্ছা, খুব ভালো। তো সবার কমেন্টগুলো আমি পড়লাম, কেমন লাগলো ঘটনাটা। কিন্তু মানে দেখো, খুব একটা ভয়ের কিন্তু না, কিন্তু প্রথম দিকে যদিও আমাদের ভয়টা লাগছিল, আমরা যখন প্রথম থেকে শুনছিলাম। আর সব থেকে বড় কথা, পাড়ার লোক যেখানে এসে দাঁড়িয়ে পড়েছে, যে জায়গাটা ভালো না, ভুতুড়ে জায়গা, কিন্তু কেনার সময় তো কাকা জানতো না। হ্যাঁ, তো পরে জানা গেল যে টাকার জন্য অ্যাকচুয়ালি এটা একটা প্ল্যান ছক করেছিল। যেহেতু কাকা খুব সরল সিধা মানুষ, তাহলে ভাবো এই দুনিয়ায় সাদা সিধে সরল থাকলেও মানুষ কিন্তু ঠকায়, তাও এত ক্লোজ, ছোটবেলার এক ক্লাসমেট, তার বন্ধু, ভাবা যায়? যাই হোক, এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে রাতে বেঙ্গুলি ব্লগার শোনায় দারুণ একটি ঘটনা নিয়ে। এখনের মতো টাটা।